নমস্কার, আমি বিপ্লব সরকার। আপনারা যারা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজকর্ম সম্পর্কে কম বেশি খোঁজ খবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে একটি শিক্ষা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে যেমন শিক্ষক শিক্ষিকাদের অবদান সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনুরূপভাবে শিক্ষাকর্মীদের ভূমিকাও বা অবদানও কিন্তু এক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ নয়। এক কথায় বলতে গেলে বলতে হয়, আমাদের শিক্ষাকর্মীরাও কিন্তু এক একটি শিক্ষা প্রতিষ্ঠানের এক একটি স্তম্ভ স্বরূপ। তারা প্রতিদিন যে অক্লান্ত পরিশ্রম শিক্ষা প্রতিষ্ঠানের জন্য করে থাকেন, তা এক কথায় প্রকাশ করা অত্যন্ত কঠিন। কিন্তু আমাদের রাজ্যের বহু শিক্ষাকর্মী যারা নিজের মেধা পরিশ্রমকে সম্বল করে এই শিক্ষাকর্মীর চাকরিটি অর্জন করেছিলেন, তারা প্রায় দীর্ঘ 9 মাস ধরে বেতন পাচ্ছেন না। তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি চলে গেছে। শিক্ষক শিক্ষিকারা এক্ষেত্রে বেতন পেলেও তারা কিন্তু বেতন পাচ্ছেন না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে পরীক্ষা হয়, অর্থাৎ যে পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়, তার থেকে অনেক বেশি কঠিন শিক্ষাকর্মী নির্বাচনের পরীক্ষা। কেন কথা বললাম? তার কারণ শিক্ষক শিক্ষিকা নির্বাচনের জন্য যে পরীক্ষা এই মুহূর্তে আমাদের রাজ্যে হয়, সেই পরীক্ষায় কিন্তু নিজের বিষয় সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান বা ধারণা থাকলেই সেই পরীক্ষা পাশ করা সম্ভব। কিন্তু শিক্ষাকর্মী নিয়োগের যে পরীক্ষা হয়, সে পরীক্ষায় কিন্তু ম্যাথ, জিআই, জিকে সহ বহু কিছু জানতে হয়। এছাড়া এখানে কম্পিটিশন কিন্তু অনেক বেশি। যেমন 2016 সালের যে পরীক্ষার মাধ্যমে একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষক নিয়োগ হয়েছিল, সেখানে পরীক্ষার্থী ছিল খুব বেশি হলে 2 লাখ। কিন্তু শিক্ষাকর্মী নির্বাচনের যে পরীক্ষা হয়েছিল, তাতে কিন্তু পরীক্ষার্থী ছিল প্রায় 19 লাখ, অথচ সিট যে খুব বেশি ছিল তা না। অর্থাৎ সেখানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি। আর আপনারা অবগত আছেন যে এই 19 লাখ পরীক্ষার্থীর মধ্যে যে সংখ্যক সিট শিক্ষাকর্মীদের জন্য ছিল, তার প্রায় অর্ধেক সিট দুর্নীতি হয়েছিল, অর্ধেক সিটে দুর্নীতি হয়েছিল। তার মানে ভাবুন, যেখানে 19 লাখ পরীক্ষার্থী, তারপরে অর্ধেক সিটে দুর্নীতি হয়েছে, তারপরে বাকি যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এরা অত্যন্ত ট্যালেন্টেড। তাহলে ভাবুন, 19 লাখের মধ্যে যেখানে 50% চাকরি আগেই বিক্রি হয়ে গেছে, বাকি পদে যারা চাকরি পেলেন তাদের ট্যালেন্ট একবার ভাবুন তো, কতটা ট্যালেন্ট থাকলে সেই পোস্টে চাকরি পাওয়া সম্ভব হয়। কিন্তু কোন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত না হওয়ার পরেও, নিজের মেধায় এই চাকরিটি অর্জন করার পরেও তাদের এই মুহূর্তে কি পরিণতি, ভাবলে সত্যি কথা চোখে জল আসে। 9 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। ভাবুন তো, যোগ্য অযোগ্য পৃথক হয়ে যাওয়ার পরও অত্যন্ত অমানবিকভাবে তাদের চাকরি কেড়ে নেওয়া হলো। তারা যে দিনরাত পরিশ্রম করে এই চাকরিটি অর্জন করেছিলেন, অথচ 9 মাস ধরে তাদের অবস্থাটা কি একবার ভাবুন তো। ভাবুন তাদের অবস্থাটা কি। তারা তাদের সন্তান, বৃদ্ধ মা বাবার এবং স্ত্রীর মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য তাদের মধ্যেই কেউ কেউ এখন শপিং মলে কাজ করছেন, কেউ ওষুধের দোকানে কাজ করছেন, কেউ হোম ডেলিভারি বয়ের কাজ করছেন। ভাবুন, এটা কি সত্যি কাম্য ছিল? এত পরিশ্রম সংগ্রাম করে চাকরি পাওয়ার পর, সৎ পথে চাকরি পাওয়ার পর জীবনটা এই রকম দুর্বিষহ হয়ে ওঠা সত্যি কি কাম্য ছিল? এই বিচার কি সত্যি মানবিক বিচার ছিল? এই প্রশ্ন আমি বৃহত্তর সমাজের কাছে রাখলাম। এরকম অমানবিক বিচার সত্যি কি আমরা আশা করেছিলাম? এই যে বিগত 9 মাস ধরে তারা যে তিলে তিলে করে ভেতরে ভেতরে মারা যাচ্ছেন, এটা কি তাদের প্রাপ্য ছিল? তারা যে বর্তমানে এক একজন জীবন্ত লাশে পরিণত হয়েছেন, এটা কি সত্যি প্রাপ্য ছিল? ভাবুন, 9 মাস হয়ে গেল, অথচ এখনো পর্যন্ত তাদের জন্য কোনো আলোর দিশা দেখা যাচ্ছে না। তাদের জীবনে শুধুমাত্র অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। কোনরূপ আশার আলো এখনো পর্যন্ত তারা দেখতে পাচ্ছেন না। অন্যের পাপের বোঝা কেন এই যোগ্য শিক্ষাকর্মীদের বইতে হবে বলতে পারেন? যদিও সরকার সাময়িকভাবে তাদের জন্য ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিলেন, যদিও তা হাইকোর্টের নির্দেশে আপাতত বাতিল, তবুও বলবো অন্যান্য ক্ষেত্রের মতো এক্ষেত্রে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে বাতিল করে দিলেন এই ভাতার সিদ্ধান্ত, প্রতিটি ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশ এরকম বাতিল হলে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়, সুপ্রিম কোর্টে যাওয়া হয়। কিন্তু এক্ষেত্রে আশ্চর্যজনকভাবে সরকারের তরফ থেকে কেন ডিভিশন বেঞ্চে যাওয়া হলো না, তার উত্তর আমাদের কাছে অজানা। এই মুহূর্তে তারা যে জীবন্ত লাশে পরিণত হয়েছেন, তা থেকে নিস্তার পেয়ে তাদের জীবনে আবার পূর্বের ছন্দ ফিরে আসুক,
এই কামনা আমি ভগবানের কাছে করি। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।